আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ গড়তে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা। একই সাথে চলছে নির্বাচনের প্রস্তুতি। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহনা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। এবং মিয়ানমারকে হারিয়ে কোয়ালিফায়ারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে আসর। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল ১। একই সাথে ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ২ মাসের সাজা দিয়েছেন আদালত। আদালত বলেছেন ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। শেখ হাসিনার এমন মন্তব্য বিচারিক প্রক্রিয়ার প্রতি হুমকি। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম কোনো মামলার সাজা। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আগামী ১৩ জুলাই তাদের হাজির করতে বলা হয়েছে। ১৬ আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব এবং বাকিদের বিরুদ্ধে ঘৃণ্যতম অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে হত্যার পর পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন আদালতকে জানান পুলিশ সদস্য আফজালুল হক গ্রেপ্তার হলেও তাকে হাজির করা হয়নি। ১৬ আসামির মধ্যে ১৪ জন পুলিশ সদস্য, বাকি ২ জনের একজন সাবেক সংসদ সদস্য, আরেকজন যুবলীগ নেতা রনি ভূঁইয়া। এর আগে গত ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন পায় প্রসিকিউশন। দাখিল করা ১৭৬ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রসিকিউশনের বক্তব্য উপস্থাপনের পর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অপরাধ সম্পর্কে আসামিদের কার কি দায় রয়েছে তা জানায় প্রসিকিউশন। তৎকালীন এমপি সাইফুল ইসলাম, তৎকালীন পুলিশের ডিআইজি, তৎকালীন পুলিশের এসপি, এডিশনাল এসপি সহ যারা সুপিরিয়র অবস্থানে ছিলেন এবং তাদের সাবঅর্ডিনেটকে দিয়ে অপরাধ সংগঠন করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই ঊর্ধ্বতন দায়ের অভিযোগ আনা হয়েছে। গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন, একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ ও আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশ ও জনগণের কল্যাণে জাতীয় স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে বিএনপি প্রস্তুত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে ছাড় দিচ্ছে বিএনপি। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বলেও জানান তারেক রহমান। আক্তার হোসেন জানাচ্ছেন। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা বর্ণাঢ্য আয়োজনে প্রথম অধিবেশন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সহ
কেন্দ্রীয় ও জেলা নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বড় দল হিসেবে দেশ ও জাতির প্রতি দায়িত্ব বেশি। দলের সুনাম ধরে রাখতে নেতাকর্মীদের জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে বলেন তিনি। আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে, অর্থাৎ জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা, একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সংস্কার সহ যে কোনো বিষয়ে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে বলেও জানান তারেক রহমান। বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই। জুলাই পদযাত্রায় 3 দফা দাবি আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও হয়ে যাচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে পথসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী নির্বাচনে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। লালমনিরহাট থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার দ্বিতীয় দিন শুরু হয় কুড়িগ্রামে রাজারহাটে। হাজারো মানুষের উপস্থিতিতে পথসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা। কুড়িগ্রামের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এনসিপির নেতারা। আপনারা সবাই আদিক মুজাহিদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস, দখলদারি এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে। কুড়িগ্রামে পথসভা শেষে লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পদযাত্রা করে দলটি। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বলছেন, এই পদযাত্রার মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও সেরে নিচ্ছে এনসিপি। বাংলাদেশের সর্ব উত্তর প্রান্তের মানুষজন শাপলাকে এনসিপির প্রতীক হিসেবে গ্রহণ করছে এবং আপনারা দেখেছেন যে বাচ্চা শিক্ষার্থীরা পর্যন্ত রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে শাপলা শাপলা। এটা আমাদের সবচাইতে বড় প্রাপ্য। আমরা মনে করি এনসিপি ধারাবে, জনতার হয়ে লড়বে। আমাদের যারা কাজ করেছেন, ওখানে যারা সংগঠক আছেন, আমাদের তো এলাকায় গিয়ে ওই মানুষগুলির পরিচয় করাই দেয়াই প্রয়োজন, কারণ ওনারা তো এলাকাটা নিয়ে কাজ করবেন, সেভাবেই চলছে। মাসব্যাপী পদযাত্রার তৃতীয় দিন নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। লালমনিরহাট থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষ দায়িত্ব কমিটি গঠনের প্রস্তাবে বিএনপি, জামায়াত সহ প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। প্রতি 10 বছর পর পর একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একমত হয়েছে দলগুলো। ঐক্যমত্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালেও। জানাতুল বাকিয়া কে জানাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের 8ম দিনের আলোচনা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে প্রথমবারের মতো আলোচনা শুরুতেই একমত হন রাজনৈতিক দলগুলো। আদমশুমারি যেটা করে আমাদের দেশে অলমোস্ট আফটার 10 ইয়ার্স, তো এরকম আদমশুমারির পরেই ডিলিমিটেশনের জন্য একটা বিশেষজ্ঞ কমিটি থাকবে, যেটা একটা সাংবিধানিক কমিটি হিসাবে কাজ করবে, সংবিধানটা অন্তর্ভুক্ত থাকবে। প্রতি 10 বছর পর জনসংখ্যা জরিপের প্রেক্ষিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য একটি শক্তিশালী কমিটি গঠনের পক্ষে একমত দলগুলো। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে ঐক্যমত হয়েছে সকল রাজনৈতিক দলের। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে
যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। জাতীয় ঐক্যমত কমিশন বলছে এভাবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ তৈরিতে তারা আশাবাদী। দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কে হবেন সে বিষয়ে বিশদ আলোচনা হয়নি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বনানী কবরস্থানে দাফন করা হয়েছে 60, 70 ও 80-র দশকের প্রখ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানাকে। সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের পর গুলশান আজাদ মসজিদে প্রথম ও বিকেল 3টায় চ্যানেল আয়ে দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটি খ্যাত গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। সুলতানা হিমু জানাচ্ছেন। 60-এর দশক থেকে গানের জগতে পরিচিত এক নাম শিল্পী জিনাত রেহানা। শিল্পী পরিবারের মেয়ে জিনাত গানের জগতে পা রাখেন 1964 সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে। সেখানেই 1968 সালে জিনাত রেহানার সাগরের তীর থেকে গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেন তিনি। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। আধুনিক আধ্যাত্মিক গানের গুণী এই শিল্পী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও দীর্ঘ সময় কাজ করেছেন। আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি জিনাত রেহানা করেছেন ছোটদের গানও। কোভিড আক্রান্ত হওয়ার পর থেকে নিউমোনিয়া সহ নানা জটিল রোগে ভুগছিলেন জিনাত রেহানা। দীর্ঘদিন হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। গত 19শে জুন তাকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সবসময় তার গান শুনে আসছি, তার গান, এবং সে এছাড়াও কিন্তু সমাজসেবী ছিলেন। তো উনিও চেয়েছিল যে ওনার যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, ওনার দাফন এবং সব ধরনের আয়োজন সেদিনই জানি হয়। জিনাত রেহানার মৃত্যুতে চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। দুপুর 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। জিনাত রেহানার শিল্পী জীবনের অবদান তুলে ধরেন গুণীজনেরা। আমি তাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, দেখেছি, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। পৃথিবীতে উনি ভালো যে কাজগুলো করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভালো কাজগুলোকে ধরে তাকে যাতে ক্ষমা করে দেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মানুষ হিসেবে বলবো যে শিল্পী হিসেবে যেরকম একটা অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন, এবং জীবনে আমি তাকে কারোর সঙ্গে যে একটা রাগ করা কিংবা ইয়ে করা এরকম আমি দেখিনি। মানে শেষ প্রান্তীয় জীবনের শেষ প্রান্তীয় তার গলার টনটনা ছিল এবং সুরে গাইতেন তিনি। অসাধারণ আধুনিক বাংলা, একেবারে এখনকার আধুনিক গানের চাইতেও আধুনিক করে। আর তার আরেকটা জিনিস দেখতাম, তার শেষ জীবন পর্যন্ত তার কণ্ঠ কিন্তু ক্লান্ত হয়নি। পরে বনানী কবরস্থানে জিনাত রেহানার দাফন সম্পন্ন হয়। জিনাত রেহানা বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রথমবার এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাই পর্বে সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়নশিপ এবং চূড়ান্ত রাউন্ডের টিকিট নিশ্চিত হয়। মিয়ানমারে অনুষ্ঠিত সি গ্রুপের কোয়ালিফায়ার ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে। জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। 18 মিনিটে ঋতুপর্ণার পা থেকে আসে প্রথম গোল। 71 মিনিটে ঋতুপর্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশ শিবির চিন্তামুক্ত হয়। এরপর বাহরাইন তুর্কমেনিস্তানের দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হলে বাংলাদেশের মূল পর্বে খেলার শেষ বাধাও দূর হয়। বাছাই পর্বে 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন দল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেন্স এশিয়া কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
দীর্ঘ 24 ঘন্টারও বেশি সময় ধরে বিতর্ক শেষে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র 1 ভোটের ব্যবধানে পাশ হয়েছে কর ও ব্যয় কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। প্রথমে বিলটির পক্ষে ও বিপক্ষে 50টি করে ভোট পড়ে। শেষ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং এ ভোটে পাশ হয় ট্রাম্পের বহুল প্রতীক্ষিত এই বিল। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি চূড়ান্ত অনুমোদন পেলে উচ্চ আয়ের নাগরিকেরা কর ছাড়ের সুবিধা পাবেন। ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের অনেক সদস্য এই বিলে সন্তুষ্ট না হওয়ায় প্রতিনিধি পরিষদে এটি সহজে পাশ হওয়া নিয়ে সংশয় রয়ে গেছে। এবারে কৃষি সংবাদ। টাঙ্গাইলে যমুনার দুর্গম চরে এবার তিলের ব্যাপক ফলন হয়েছে। এর মধ্যে বাড়ি বিভিন্ন জাতের তিলের আবাদ বেশি হয়েছে। তিল চাষে কৃষককে তথ্য ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে ফরিদপুরে 10 দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন। অনুষ্ঠানে পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান, পুলিশ পরিদর্শক মাসুদ রানা সহ অতিথিরা। মেলা চলবে 11 জুলাই পর্যন্ত। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। 2025-2026 অর্থ বছরের বাজেটে আমদানি পর্যায়ে আগাম কর 5% থেকে বৃদ্ধি করে 7.5% করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বক্তারা জানান, দেশে যে পণ্য আমদানি করা হয় তা মূলত সেকেন্ডারি কোয়ালিটির, যা দেশের প্রায় 25 লাখ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের কাঁচামাল। 2025-2026 অর্থ বছরে কর বৃদ্ধিকে শিল্প ধ্বংসকারী সিদ্ধান্ত উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এ.কে.এম. বদরুদ্দোজা নিউ জার্সির একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূচনা হয়েছিল যে কজন ব্যক্তিত্বের হাত ধরে, তিনি তাদের অন্যতম। শুরু থেকেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, জেদ্দা, কুয়ালালামপুর, কুয়েত, কাতার, সিঙ্গাপুর সহ বিমানের প্রায় সব গন্তব্যে দক্ষতার সঙ্গে স্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাংস্কৃতিক জগতেও তাঁর ছিল সমান বিচরণ। এবারে খেলার খবর। আদালত অবমাননায় শেখ হাসিনার 6 মাসের সাজা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রথম রায়। শিগগিরই দেশের মাটিতে দেখা হবে বললেন তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে দেশ গড়তে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে এনসিপির আশা। একই সাথে চলছে নির্বাচনের প্রস্তুতি। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। গুলশানে প্রথম এবং চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজে সব স্তরের মানুষের শ্রদ্ধা। এবং মিয়ানমারকে হারিয়ে কোয়ালিফায়ারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে আসর।